যে ধরনের কাজ আমাকে করতে বলা হচ্ছিল সেটা একদমই অনৈতিক। কোথায় নোটিশ দেবে ডিপার্টমেন্ট থেকে গিয়ে বিল্ডিং এর, কোথায় কি করবে সেগুলো তো আমাদের কোনো রকম ভূমিকাও থাকে না। দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে, এতদিন হয়নি। আমি যদি অন্যায়ের সঙ্গে না থাকি তাহলে আমার তো ভয় পাওয়ার কোনো কিছু নেই। চেয়ার কখনো কারো চিরস্থায়ী নয়। একটা মানুষের সঙ্গে মতের মিলটা না থাকলে সেই জায়গাটা আমার মনে হয় মনের মিলও থাকে না। কাউন্সিলর হিসেবে কাজ করব, কিন্তু পৌর চেয়ারপারসন হিসেবে আমি পদত্যাগ করব। কলকাতা পৌরসভার ৯ নম্বর বড় চেয়ারপারসনের পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের কাউন্সিলর দেবন্যা বিশ্বাস। সোমবার তার পদত্যাগ পত্র প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন দেবন্যা বিশ্বাস, তার সঙ্গে সরাসরি কথা বলবো যে রাজ্য জুড়ে তৃণমূলের হার নাকি তার এলাকার অন্তর্গত ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের কারণেই এই পদত্যাগ। দিদি, এই পদত্যাগ হঠাৎ কি কারণে? এই পদত্যাগের কারণটা আপনি যেটা বলছিলেন যে রাজ্য জুড়ে হারের কারণ বা ভবানীপুরে হারের কারণ, সেটা প্রথমে তো নয়। কেননা আপনারা জানেন, টিভির পর্দাতে দেখেছেন যে 18 তারিখ কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে যে নোটিশ পাঠানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেই নোটিশকে কেন্দ্র করে 18 তারিখ রাত্রির থেকে আমার ওপর চাপটা যে এসেছিল বা আমার উপর যে ফোন করে বলা হচ্ছিল যে তুমি এইভাবে কাজ করো, এইভাবে বলো, সেই জায়গাটাতে আমার মতবিরোধ হয়েছে। কেননা যেইভাবে বলা হয়েছিল বা যে ধরনের কাজ আমাকে করতে বলা হচ্ছিল সেটা একদমই অনৈতিক। এতদিন হয়নি, এখন আপনারা প্রশ্নই করতে পারেন যে হারের পর হঠাৎ করে এখন কেন আপনি এই কথাটা বলছেন। কেননা এতদিন সত্যি আমার উপর সেই চাপ আসেনি। আমি আমার ওয়ার্ডে সুন্দরভাবে কাজ করেছি, মানুষের সঙ্গে জনসংযোগ রেখে কাজ করেছি। মানুষ যেভাবে যখন যে পরিষেবাটা চেয়েছে সেই পরিষেবাটা দিয়ে গেছি। সেইখানে কোনোদিন আমার ওপর এরমভাবে প্রেশার আসে, কিন্তু যেই 18 তারিখ রাত্রিরে নোটিশটা দেওয়া হলো, দেওয়া মাত্রই আমাকে রাত্রির থেকে ফোনটা আসা শুরু হলো। মানে চাপটা, মানে কি ধরনের চাপের কথা বলছেন? ওই যে বললাম যে কিছু ডাইরেকশনস দেওয়া হচ্ছিল যে তুমি এইভাবে কাজ করো বা এইভাবে বলো, এইভাবে জিনিসটাকে হ্যান্ডেল করো। তো সেটা একদমই সঠিক কথা ছিল না, যেটা একদমই আমার সঙ্গে মতবিরোধ, আমার মতের সঙ্গে ওই কথাগুলো মিল ছিল না, অনৈতিক ছিল এবং ভুল ছিল। তাই জন্যে আমি সেই জায়গাটা থেকে তখন দেনান দেওয়ার 18 তারিখ রাত্রি ঠিক করলাম যে আমি সেইখানেই ইস্তফাটা মানে দিয়ে দেবো পরের দিনই। এই তো 18 তারিখ রাত্রিবেলা আমি তো অফিসে গিয়ে জমা দিতে পারবো না, তাই জন্য পরের দিন 19 তারিখ আমি সকাল সকালই একদম রেডি করে চিঠিটা তারপর পাঠিয়েছিলাম হেড অফিসে, চিঠিটা আমার দেওয়ার জন্য যে আমি কাউন্সিলর হিসেবে কাজ করব, কিন্তু পৌর চেয়ারপারসন হিসেবে আমি পদত্যাগ করব। যদি ফলটা অন্যরকম হতো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই চাপটা কি আপনার কাছে আসতো বলে মনে হচ্ছে? দেখুন, ফলটা অন্যরকম হলে আজকে তো এই নোটিশটা হয়তো তাহলে যেত না, কিন্তু যতটা কিছু আমার ওপর দিয়ে আজকে যে ঝড়টা গেছে সেই ঝড়টা পুরোটাই গেছে কিন্তু আপনার এই নোটিশটাকে কেন্দ্র করে। এই যে আপনার বিল্ডিং ডিপার্টমেন্টে যে নোটিশ গেছে, এই নোটিশটা যখনই দেওয়া হয়েছে, যেহেতু আমি বড় কমিটির নয় চেয়ারম্যান ছিলাম, তার জন্যেই কিন্তু আমাকে এই ফোনগুলো করা হয়েছিল। এই নিয়ে আপনি কথা বলেছিলেন যে আপনি এইভাবে চাপটা নিতে পারছেন না? আমাকে যখনই ফোন করেছিল আমি প্রথমেই তাদেরকে বলে দিয়েছিলাম যে দেখুন, যেটা আপনারা বলছেন বা যেভাবে আমাকে কাজ করতে বলছেন, এইটা একদম আমাদের কোনো কাউন্সিলরের বা কোনো চেয়ারম্যানদের এখতিয়ারেই পড়ে না। কেননা কলকাতা কর্পোরেশনের যে আইন আছে 1980 1980s, ওই অ্যাক্টে বলছে যে কলকাতা কর্পোরেশনের যারা বড় নয় চেয়ারম্যান, তারা মাসে একটা করে মিটিং করে, বড় মিটিং যেটাকে আমরা বলি, সেটা বড় কমিটি যতজন বোর্ডের কাউন্সিলর আছে তাদের নিয়ে মাসে আমাদের একটা প্রত্যেক মাসে মিটিং করতে হয়। আর তারপর যেটা হচ্ছে, আমাদের যে ফান্ডগুলো থাকে সেই ফান্ডগুলো ডিসবার্স করা হয়। এর বাইরে বড় নয় চেয়ারম্যান, যে কোনো বড়োরই বলুক, কোনো চেয়ারম্যানদের দায়িত্ব বা এখতিয়ার থাকে না যে আপনার কোথায় নোটিশ দেবে ডিপার্টমেন্ট থেকে গিয়ে বিল্ডিং এর, কোথায় কি করবে সেগুলো তো আমাদের কোনো রকম ভূমিকাও থাকে না, বিন্দু বিসর্গ নেই। কেননা আমাদের পাওয়ার লিমিট করা রয়েছে এই দুটো কাজের বাদে, মানে একটা বড় মিটিং করা ছাড়া আর একটা যখন যে ফান্ড আসে সেই ফান্ড ডিফারেন্ট আমাদের যতগুলো বড়োর আন্ডারে ওয়ার্ড আছে তাদেরকে দেওয়ার বাদে এর ছাড়া আর কোনো কিছু নেই আমাদের পাওয়ার। তো সেইখানে যখন আমাকে বলেছিল, আমি তখনই বলেছি যে এটা আমার এখতিয়ারে পড়ে না, এটা আমার জুরিসডিকশনে আমার কাজ নয়, তাই এটা আমি করতে পারবো না। মেলেনি বলেই তো আমি শুনলাম, ওই যে আপনি যেটা বললেন না যে আগে কেন বলছেন না এখন কেন, মেলেনি বলেই আমি সরে এলাম। কেননা যেটা ভুল, সেই ভুলটাকে তো আমাকে বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। এতদিন হয়নি, জিনিসটা 18 তারিখই ঘটেছে আমার সঙ্গে রাত্রে, এবং 19 তারিখ সকাল অবধি যতক্ষণ আমি রেজিগনেশনটা দিয়েছি বা পাঠিয়েছি তার আগে অবধি আমার কাছে ফোন এসছে, এবং তখন অবধি আমাকে একই কথা বলা হয়েছে। আমি তখন মানে চিঠিটা আজ আমি পাঠাচ্ছি সেটাও আমি বলি না, আমি পাঠিয়ে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, এবং সেটা সংবাদ মাধ্যমের মাধ্যমে, সংবাদ থেকে, নিউজ চ্যানেল থেকে সবাই সেই চিঠিটা দেখতেও পেয়েছে। অনেকে বলে যে ফিরহাদ হাকিম আপনার রাজনৈতিক গুরু, এবং আপনি ইস্তফা দেওয়ার বা পদত্যাগ
করার সময় তার সঙ্গে কোনো রকম কোনো আলোচনাই করেননি। সেক্ষেত্রে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছে, এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, একটা কথা বলবো, কলকাতা কর্পোরেশনের মহানাগরিক উনি, এবং আমি কলকাতা কর্পোরেশনের একটা ওয়ার্ডের 144টা ওয়ার্ডের মধ্যে একটা কাউন্সিলর, যেটা হচ্ছে 74 নম্বর ওয়ার্ডে। যেরকম 8-5টা কাউন্সিলররা যান মাননীয় মহানাগরিকের সঙ্গে তাদের ওয়ার্ডের সমস্যা নিয়ে কথা বলতে, আমিও চাই। এবং তারপর আমি হচ্ছি বড় নয় কমিটির চেয়ারম্যান ছিলাম এতদিন, এবং এই বড় নয় কমিটির চেয়ারম্যান থাকা দরুন আমার বড় কমিটির আন্ডারে যে ওয়ার্ডটা পড়েছিল আমারই একদম লাগোয়া ওয়ার্ড, পাশাপাশি আমি যেহেতু 74 পাশেরটাই 82, তো সেইখানে আমার বড় আন্ডারেও 82 নম্বর ওয়ার্ডটা পড়েছে। তা সুতরাং ওনারও কিছু, উনি যেহেতু বন্দরের এমএলএ, ওনারও কিছু ওয়ার্ড নিয়ে আমাদের বড়, আবার ভবানীপুরের কিছু ওয়ার্ড নিয়ে আমাদের বড় নয়, তো দুটো কনস্টিটিউয়েন্সির ওয়ার্ড মিলিয়ে আমাদের বড় নয় চল। তো সেইখানে আমার সঙ্গে যখন কাজের যেভাবে দরকার হয়েছে, সেইখানে গিয়ে কথা বলা, সেইখানে গিয়ে সেই সমস্যাগুলো, যে ওয়ার্ডে কার সমস্যাগুলো রয়েছে, কিভাবে সেই কাজগুলো করা যায়, যেরকম আর 5জন কাউন্সিলর বলতো, আমিও বলতাম। এটা তো ক্ষোভ প্রকাশের ব্যাপার নয়, কেননা আমার সঙ্গে যে জিনিসটা ঘটেছে, 18 তারিখ যেভাবে ফোন করা হয়েছে, সেটা তো অন্য কারোর সঙ্গে ঘটেনি। তা এইটা আমার যখন মনে হয়েছে যে ভুল, আমার নিজস্ব তো একটা ব্যক্তি মতামত থাকতে পারে, আমার নিজস্ব সেই স্বাধীনতাটা রয়েছে যে আমি ভুলটাকে ভুল বলবো, সেইখানে আমি কারোর সঙ্গে আলোচনা কেন করবো এই ব্যাপারটা? আপনি চেয়ারপারসনের পদ থেকে ইস্তফা দিয়েছেন, কিন্তু এখনো কাউন্সিলর পদে রয়েছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন কালীঘাটে যে বৈঠকগুলো ডাকা হয়েছিল সেখানে আপনাকে দেখা যায়নি, এমনকি কেএমসি তো আপনাকে দেখা যায়নি, তাহলে কি একেবারে আপনি তৃণমূলের থেকে দূরত্ব তৈরি করে নিচ্ছেন এখন থেকে? প্রথম কথা, আপনারা হয়তো ভাববেন যে আমি চেয়ারম্যান পদ থেকে নিজেকে সরালাম, কিন্তু কাউন্সিলর হিসেবে কেন নিজেকে সরাইনি? কেন সরাইনি? একটাই কারণ, যে আপনারা জানেন বর্ষা আসন্ন রয়েছে, এবং প্রত্যেকটা ওয়ার্ডে যারা ভোটার রয়েছে বা ভোটাররা, তারা একটা আশা নিয়ে ভোট দেয় যে 5 বছর তাদের যে জনপ্রতিনিধি হবে তাদেরকে সেই পরিষেবাগুলো দেবে, যেই পরিষেবাটা তারা চায়। এবং এই বর্ষাকালীন সময় যেটা আসন্ন রয়েছে, সেই সময় আমরা জানি চারিদিকে কত রকম প্রবলেম হয়, এবং চারিদিকে মানুষকে কত রকম এই ঝড় বৃষ্টির মধ্যে সমস্যার সম্মুখীন হতে হয়। এবং পৌর পরিষেবা যেগুলো রয়েছে, নিত্য প্রয়োজনীয় যে দরকার, এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের সেই পরিষেবাটা পাওয়ার অধিকার রয়েছে। সেই কারণে সেই কথা ভেবে কিন্তু আমি পৌর প্রতিনিধি হিসেবের থেকে নিজেকে সরিয়ে নিইনি। আর যে কথাটা আপনি বললেন যে কলকাতা কর্পোরেশনের যে মিটিং ডাকা হয়েছিল, আমি সেখানে সত্যিই যাইনি, এবং আমাদের যে কালীঘাটেও মিটিং ডাকা হয়েছিল সেই মিটিংও আমাকে দেখা যায়নি, এটাও সত্য কথা। আমি দু জায়গার কোনো জায়গাতেই যাইনি, কারণ আমি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেই রাখিনি যে আমি ওই মিটিংগুলো অ্যাটেন্ড করবো বা মিটিংগুলোতে যাব, সেই জন্য আমি যাইনি। জাননি, তারপরে কি কল করা হয়েছিল? আমাকে মিটিংয়ে যাওয়ার আগের দিন অবধি এবং দুপুরবেলা অবধি ফোন করা হয়েছিল, যোগাযোগ করা হয়েছিল, হোয়াটসঅ্যাপ করা হয়েছিল যে আমি যেন মিটিংটাতে উপস্থিত থাকি, আমি যেন মিটিংটাতে যাই, কিন্তু আমি নিজেকে সেই মানসিক প্রস্তুতি নিয়ে রাখিনি যে আমি সেই মিটিংটা গিয়ে অ্যাটেন্ড করবো। আমি তাই জন্যই মিটিংটা যাওয়ার ইচ্ছে প্রকাশ করিনি বা যাইও। এই যে তৃণমূলের হারের পর কাউন্সিলর থেকে শুরু করে অনেক যারা মুখপাত্র, তারাও কিন্তু এখন প্রকাশ্যে মুখ খুলছে। আর এই নিয়ে আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করব, এই যে তৃণমূলের হার, এই নিয়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নীতি তার কিছুটা হলো এফেক্ট পড়েছে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসনিক ব্যর্থতা, নাকি আপনাদের মতো যারা কাউন্সিলররা ছিল তাদের কাজের ব্যর্থতার জন্যই এই পতন? দেখুন, এটা তো সময়ের সঙ্গে এখন পর্যটন চলছে, বিভিন্ন আপনি যেটা বলছেন মুখপাত্র বা যারা আমাদের দলের লোক রয়েছে, নেতা নেত্রীরা, তারা মুখ খুলছেন। এটা এক একজনের বিভিন্ন রকম, এক একজনের মত মানুষের। কিন্তু একটাই কথা, আমার মত যেটা আমি বলবো, যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। গণদেবতার কাছে কেউ নয়, জনতা জনার্দন। মানুষ যাকে বেছে নেবে, মানুষ যাকে চাইবে মন থেকে, সেই থাকবে, সেই চেয়ারটাতে বসতে পারে, মানুষের ওপর কেউ না। কেননা আমিও আজকে যে চেয়ারপারসন ছিলাম, তারপর এখন আপনার পৌর প্রতিনিধি, আমি কিন্তু পৌর প্রতিনিধি এমনি হইনি, মানুষ আমাকে ইলেক্টেড করেছে, তাদের ভোট দ্বারা আমাকে নির্বাচিত করেছে বলে আমি এই চেয়ারটাতে বসতে পেরেছি। আজকে যদি না করতো, আমি কিন্তু সেই জায়গাটায় বসতে পারতাম না। সুতরাং মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সমস্যাগুলো বুঝতে হবে, মানুষের পাশে থাকতে হবে, এই চিন্তাভাবনা নিয়েই কিন্তু মানুষকে পরিষেবা দেওয়া উচিত। মানুষের রায় হচ্ছে সবার উপরে, সেটা মাথা পেতে আমাদের সবাইকে মেনে নিতে হয়। আর এই হার জিত জীবনে থাকেই, সেইগুলো নিয়েই, সেই নিয়ম মেনেই আমাদের চলতে হয় জীবনে। আর একটা কথা, চেয়ার কখনো কারো চিরস্থায়ী নয়, চেয়ারটা পার্মানেন্ট নয়। আমাকে যে কাউন্সিলর থাকতেই হবে বা আমাকে বড় চেয়ারপারসন থাকতেই হবে সেটাও নয়। মানুষ মনে করেছে আমাকে রেখেছে, আগামী দিনে মানুষ নাও মনে করতে পারে, বা মানুষের ইচ্ছে হতে পারে যে অন্য কিছু চিন্তা ভাবনা, সেই জায়গাটাতে বুঝতে হবে মানুষের মনটা হচ্ছে মেন কথা।
তৃণমূল আমলে দেখা গিয়েছে বিশেষ করে কাউন্সিলরদেরকে যে অল্প সময়ের মধ্যে অধিক টাকার সম্পত্তি, এমনকি ইডি স্ক্যানারে বেশ কয়েকজন কাউন্সিলররাও রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনিও এখন কাউন্সিলর রয়েছেন, একটু হলেও কি ভয় লাগছে? না, ভয় লাগার কোনো ব্যাপার নেই আমার কাছে, কেননা আমি নিজে জানি আমি কি কাজ করেছি এবং কিভাবে রয়েছে, আমি কিভাবে আমার ওয়ার্ডকে পরিষেবা দিয়েছি এবং আমার সমস্ত কিছুই ওপেন রয়েছে, কোনো অসুবিধে নেই। আর কেন ভয় পাবো? আমি যদি কোনো ভুল কিছু না করি বা কোনো কিছু আমি যদি অন্যায়ের সঙ্গে না থাকি, তাহলে আমার তো ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমার সেখানে চিন্তাটা হবে কেন? আমি আমার অফিসে যাচ্ছি, কাজ করছি, মানুষ আসছে, সমস্যা বলছে, রাস্তায় বেরোচ্ছি, এটা তো হওয়ার কথা নয়। যারা ভুল করবে তারা ভাববে, আমি কেন ভাববো? আমার তো মানুষের সঙ্গে কাজ, মানুষ আমাকে এসে তাদের সমস্যার কথা বলছে, আমি যাচ্ছি, অফিসে বেরোচ্ছি। মানে এখন আপনাকে রাস্তাতেই দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি বেরোচ্ছি, যাচ্ছি, অফিসে বসছি, আমার এলাকায় মানুষ আসছে, কথা বলছে, আমিও মানুষের সঙ্গে রাস্তাঘাটে দেখা হচ্ছে, কথা বলছি। এটাই তো কাজ হবে জনপ্রতিনিধির, আপনার কি আছে? এর বাইরে তো আর কিছু না। মানুষ একটু আপনার থেকে আশা করে যে, বললাম না, 5 বছর মানুষ একটা বহুমূল্যবান ভোট দিয়ে 5 বছরের জন্য তাদের জনপ্রতিনিধিকে নির্বাচিত করে অনেক আশা নিয়ে, যে তাকে একটা ফোন কলে পাওয়া যাবে বা রাত বিরেতে যদি কোনো অসুবিধা হয় সে এসে দরজার সামনে দাঁড়াবে, বা রাস্তায় পথ চলতে মানুষের সঙ্গে দেখা হলে কিছু না হোক একটু মানুষকে জিজ্ঞেস করা, কুশল বিনিময় করা, কেমন আছেন, ভালো আছেন কিনা, সপরিবারে আপনাদের সবার কুশল মঙ্গল কামনা করা বা খোঁজ খবর, এইটা। আর তার বাইরে আমাদের পুরো পরিষেবা, যেমন জঞ্জাল, লাইট, জল, ড্রেন, রাস্তা, এই পরিষেবাগুলো। সামনে তো পৌরসভা নির্বাচন, আপনাকে কি দেখা যাবে রাজনৈতিক ময়দানে? আমি জানি না, কেননা আমি এখন যতদিন আমাদের এই পুরো বোর্ড আছে আমি কাজ করছি, মানুষ আমার সঙ্গে যোগাযোগ রাখছে, মানুষ আসছে, আমিও মানুষের সঙ্গে যোগাযোগ রাখছি, যাচ্ছি আসছি। বাকি মানুষের, আমার 74 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে আপনাদের চ্যানেল থ্রুতে সত্যি আমি করজোরে আমার অঞ্চলের মা ভাই বোনেদেরকে, আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমার প্রণাম, নমস্কার, শ্রদ্ধা জানাই। এবং তারা আমাকে একবার নয় দুবার এখান থেকে নির্বাচিত করেছে, তাদের ভালোবাসা আশীর্বাদ দিয়েছে, তারা নিজের মনে করেছে, তাদের ঘরের মেয়ের মতন আমাকে ভালোবেসেছে। এই ভালোবাসাটা, আশীর্বাদটা আমি যে পেয়েছি, এটা আমার মনে আমার পরম সৌভাগ্য, এবং আমি সেইটাকে পাথেয় করে আগামী দিনে এই ভালোবাসাটাকে আমার মনের মণিকোঠায় রেখে এগিয়ে যাব, পথই পথকে পথ দেখাবে। দলের থেকে এখন অনেকটা আপনার দূরত্ব তৈরি হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে দলের থেকে কি আশা রাখছেন? আমি আমি আশা রাখি মানুষের সঙ্গে, মানুষ আমাকে ভালোবাসবে, মানুষ আমার সঙ্গে খোঁজ খবর রাখবে, জনযোগ রাখবে, এটাই তো মানুষ। আবার বলছি না, মানুষের থেকে বড় কিছু নয়। মানুষ চাইলে আপনাকে রাখবে, মানুষ চাইলে আপনাকে রাখবে। স্বীকার করছেন যে দলের থেকে দূরত্ব তৈরি করে নিচ্ছে? দূরত্ব কাছাকাছি কোনো ব্যাপারই নয়। কেন বলুন তো? এই যে ঘটনাগুলো যেটা ঘটেছে না, একটা মানুষের সঙ্গে মতের মিলটা না থাকলে সেই জায়গাটা আমার মনে হয় মনের মিলও থাকে না। আর রাজনীতিতে দল পরিবর্তন করা নতুন কোনো বিষয় না, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি এই নিয়ে কখনো চিন্তা ভাবনা করেছেন? না, দেখুন, আপনি যেটা বলছেন না, এই যে আমি আবারও বলছি, এখন এই ইস্তফাটা দেওয়ার পর অনেকেরই জল্পনা কল্পনা ভাবছেন অনেক কিছু, কিন্তু আবার আমি বলছি, অনেকে বিকেলবেলা যেদিন 4 তারিখ রেজাল্ট বেরিয়েছেন, দেখবেন অনেকেই বিকেলবেলা 4 তারিখ থেকে বদলে গেছে। আমি কিন্তু 4 তারিখের সেই গল্প করছি না। আমার যেটা ঘটেছে সেটা একদম সত্য ঘটনা, এবং যে ঘটনাটার সঙ্গে আমি কোনোভাবে জড়িত নই বা আমার কোনো ভূমিকাই নেই সেখানে। অ্যাজ আ চেয়ারপারসন আমার কোনো রোলই নেই প্লে করার, আমার কোনো এখতিয়ার পড়ে না, আমার কোনো লিমিট নেই, আমার কোনো পাওয়ার নেই। সেই জায়গাটা আমাকে যখন দল থেকে বলা হচ্ছে তুমি এইভাবে কাজ করো, বা এইভাবে দলের তরফ থেকে ফোন আসছে যে তুমি এইভাবে সেটাকে হ্যান্ডেল করো, মিস হ্যান্ডেল করাই রাদার বলবো, ও বলছে হ্যান্ডেলিং করো এই ব্যাপারটাকে, তখন আমি সেই জায়গাটাতে সরে এসেছি। আপনার মনের মধ্যে একটু হলেও ক্ষোভ রয়েছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন যে আপনাকে এরকম ধরনের কাজের নির্দেশ দেওয়া হচ্ছে? না, আমি কাউকেই জানাইনি। আমি বললাম 18 তারিখ যখন আমার কাছে ফোন এসছে, সম্পূর্ণ আমার ব্যক্তি মতামত এটা, এখানে আমার মনে হয় না কাউকে প্রশ্ন করার বা কারোর সঙ্গে আলোচনা করা, কনসাল্ট করার আমার দরকার ছিল। যদি আপনার কাছে অফার আসে অন্য কোনো দল থেকে, তাহলে? আমি সেই চিন্তা ভাবনাও করিনি এখনো। এই প্রশ্নটা আপনার মতন অনেকেই করছে, ভাবছে, এই জল্পনা কল্পনা সবার মনে, যে আমি হয়তো এখন, আমি বিশ্বাস করুন ওই চিন্তা ভাবনা নিয়ে পদত্যাগ করিনি। আমার সঙ্গে, আমি আবারও বলছি যে এই ঘটনাটা ঘটেছে, এটা আমি জানি আমার সঙ্গে ঘটেছে, যার ওপরে যখন হয় সে তখন সেটা বোঝে। তাহলে কি আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, মানে রাজনীতিতেই থাকবেন নাকি সেটা পরবর্তীতে রাজনীতির মধ্যে থেকে হলেও কিছু? আমি আইনের ছাত্রী ছিলাম, আমি আইনটা পড়েছি, তারপর তার সঙ্গে সঙ্গে আমি কলকাতা মানে হাইকোর্ট যেটা রয়েছে সেই হাইকোর্টেও আমি প্র্যাকটিস করতাম। আমার পেশায় আমি আইনজীবী ছিলাম। সেইখান থেকে সরে এসে আমার এইখানে মানুষের, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করা,
যে মানুষকে আমি পরিষেবা দেব, কাজ করব, তার সেই চিন্তাধারাতেই আসা। এবং মানুষের যখন আমাকে আশীর্বাদ করেছে সেই কাজটাও আমি ভালোভাবে করেছি। আমি আমার ওয়ার্ডের সকল মানুষের থেকে সেই সহযোগিতাও পেয়েছি কাজ করার সময় বা পরিষেবা দেওয়ার সময়। প্রত্যেকে আমার সঙ্গে সহযোগিতাও করেছে। এবং আজকে যেটা মনে হচ্ছে যে আগামী দিনে মানুষ যদি না চায় বা যদি চাইলেও থাকবো, আবার কোনো অসুবিধা নেই। আর না চাইলে আমার জন্য যে প্রফেশন রয়েছে, সেই প্রফেশনটা রয়েছে, সেটা নিয়ে এগিয়ে যাবে। মানুষের ভালোবাসাটা নিয়ে মাথায় করে সেই আগামী দিন আমার পথপ্রদর্শক হয়ে থাকবে সেই ভালোবাসাটা। একেবারেই দেবলীলা বিশ্বাসের মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। এবার এটাই দেখার বিষয় যে আসন্ন যে পুরো নির্বাচন রয়েছে সেখানে তাকে প্রতিনিধিত্ব করতে দেখা যায় কিনা। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়ান নিউজ।